আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। এখন বিদায় বেলা কবে তা তো সরকার জানে, মানে শেখ হাসিনার কথা বলছে, কিন্তু আমরা তো জানি না। কিন্তু সাংসদদের মধ্যে যে আপার সঙ্গে দেখা করার জন্য এত হুড়োহুড়ি লেগেছে, তাতে আমার মনে কিঞ্চিত কিঞ্চিত সন্দেহ দেখা দিচ্ছে যে সময় কি এগিয়ে এসছে। নালে আজকে সংসদের প্রশ্নোত্তর পর্ব শুরু হওয়ার আগে সকালবেলা একই গাড়িতে অমিত শাহ এবং রাহুল গান্ধী দুজনেই গেলেন আপনাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। রাহুল গান্ধী এর আগে তো বহুবার গেছেন, সেটা আপনাদের আমি বলেছি, কিন্তু অমিত শাহ এই প্রথম। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর আগে কখনো শেখ হাসিনার সঙ্গে গিয়ে দেখা করেননি। আজকে দুজনে দুটো ফুলের তোড়া নিয়ে গিয়ে দেখা করেন। তারপরে কি কথাবার্তা হয়েছে সে তো আর আমরা জানি না। তো তারপর তারা ফিরে এসেছেন এবং প্রশ্নোত্তর পর্বে আমার যোগ দিয়েছেন। এই অমিত শাহ, মোদি এদের সঙ্গে রাহুল গান্ধীর সংসদের ভেতরে হচ্ছে অহিনকুল সম্পর্ক। সংসদের ভেতরে বিতর্কের সময় একে অপরকে ধুনে দেন, কিন্তু সংসদের বাইরে তাদের সঙ্গে সব সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কেমন আমি তা আপনাদের একটুখানি বোঝাচ্ছি। এবং তার সঙ্গে এই আমাদের ভারতবর্ষের বিখ্যাত হার্ট সার্জন ডক্টর দেবী শেঠি, তিনি বা আজকে তড়িঘড়ি ব্যাঙ্গালোর থেকে কেন্দ্র তাকে উড়িয়ে আনছে কেন? শেখ হাসিনাকে কাছে উড়িয়ে আনছেন কেন? শেখ হাসিনা বহাল তবি আছে, তবিয়তে খুব সুস্থ শরীর, তাহলে হঠাৎ দেবী শেঠি কেন? আমি দেবী শেঠির প্রসঙ্গে আমি পরে আসছি। রাহুল গান্ধীর কাণ্ড কারখানা আপনি যদি সংসদের ভেতরে দেখেন, হাসির রোল উঠে যাবে। সরকার প্রতি অনাস্থা প্রস্তাব এনে একেবারে মোদিকে ধুনে দেওয়ার পর একেবারে উঠে গিয়ে চেয়ার, মানে বেঞ্চ থেকে উঠে গিয়ে সোজা মোদিকে জড়িয়ে ধরলেন। অপ্রত্যাশিতভাবে মোদিও খুব অবাক হয়ে গিয়েছেন। তারপর নিজের চেয়ারে বসে না মোদিকে চোখ টিপলেন এনাম করে, মানে কেমন দিলাম, ব্যাপারটা এরকম। আর অমিত শাহের সঙ্গে তো অমিত শাহকে সবসময় ধুনছেন তার নীতি নিয়ে, তার কার্যকলাপ নিয়ে। এরা দুজনে কিন্তু আলাদা আলাদা যেতে পারতেন। যাওয়ার কথা ছিল আরো একজন, আসাদুদ্দিন ওয়েসি, কিন্তু তার দেরি হয়ে যাওয়ার জন্য আসাদুদ্দিন ওয়েসি সঙ্গে যেতে পারেননি। আসাদুদ্দিন ওয়েসির আবার একটা গল্প আছে, সেটাও আমি বলবো। আমি ধীরে ধীরে গল্পের মোড়ক খুলছি। এখন তারা ফিরে আসার পর আসাদুদ্দিন ওয়েসি তিনি আবার একা চলে গিয়েছেন। তিনিও একজন কট্টর আমাদের মানে সরকার বিরোধী। কিন্তু শেখ হাসিনা প্রসঙ্গে তারা কিন্তু সব কিন্তু ওই এক কাটটা। এই যে হুড়োহুড়ি লাগা, সবাই মিলে দেখা করে তাকে ফুল দোয়া, ফুলের তোড়া দোয়া, এতে আমার মনে একটা সন্দেহ জাগছে যে তার ফেরাটাই খুব আসন্ন। আমরা জানি না, কিন্তু সরকার তো জানে এবং সংসদের মধ্যে আলোচনা হয়েছে।
নিম্নকক্ষে উচ্চকক্ষে আলোচনা হয়েছে, কিন্তু এই নিয়ে কেউ কোনো কথা বলেননি। এবার আমাদের ওএসির কথায় আসে। ওএসি মানুষটা একটু ভিন্ন ধরনের। সেন্ট্রাল হলে যখন সংসদে থাকতে থাকতে, প্রত্যেকেরই ঘর রয়েছে, আলাদা আলাদা করে ঘর রয়েছে, মন্ত্রী বিরোধী দলের নেতা তাদের প্রত্যেকের ঘর রয়েছে, কিন্তু তারা হাওয়া বাতাস খেতে খেতে খাওয়ার জন্য মাঝে মাঝে সেন্ট্রাল হলে গিয়ে বসেন। এবার যখনই আসাদুদ্দিন ওয়েসি দেখেন যে অমিত শাহ সেন্ট্রাল হলে বসে আছেন, তিনি চুপ করে উঠে যান। উঠে গিয়ে অমিত শাহর ঘরে গিয়ে, এখন যিনি দ্বাররক্ষী তিনি তো চেনেন, আসাদুদ্দিন ওয়েসি মাঝে মাঝেই ঢোকেন, ঢুকে ওই খাগড়া ফেবড়া এই ধরনের কিছু খাবার রয়েছে, রাজস্থানী খাবার। এই খাগড়া ফেবড়া কিরকম, অনেকটা আপনার চানাচুরের ভেতরে যে পাপড়ি থাকে না, ওই পাপড়ি টাইপের, ভিন্ন টাইপের মশলা থাকে, এবং ওপরে একটা অন্যরকম মশলা থাকে, খেতে খুব সুস্বাদু। আমাদের এখানে রাজস্থানী দোকানগুলোতে আপনারা পাবেন, চান্দের মল হ্যান ত্যান অনেক কিছু আছে, তাদের কাছে পাবেন। উনি করেন কি, অমিত শাহ ওই একটা ডিব্বাতে করে ওই খাগড়া এনে রেখে দেন, খিদে পেলে উনি খাগড়া খান। এখন এই আসাদুদ্দিন ওয়েসি গট 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 করে তার ঘরে ঢুকবেন, ড্রয়ারটি টেনে বার করবেন, ওখান থেকে দু মুঠো খাগড়া নিয়ে তার রুমালের মধ্যে নিয়ে সোজা পাঞ্জাবের পকেটে, আবার বাক্স টাক্স আটকে ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে আবার এসে সেন্ট্রাল হলে ঠিক অমিত শাহের সামনে বসে রুমাল বার করে ওখানে বসে বসে খাগড়া খান। অমিত শাহ সব বোঝেন, মুচকি মুচকি হাসেন। তো একদিন অমিত শাহ এক বাক্স খাগড়া একেবারে সেন্ট্রাল হলে সবার সামনে একে আসাদুদ্দিন ওয়েসিকে দিয়েছেন, যে আপনি এত লুকিয়ে লুকিয়ে ঢোকেন, লোকে বিচ্ছিরি ভাববে, আমি আপনাকে দিয়ে দিলাম এটা, আবার যখন শেষ হবে তার আগে আমায় বলবেন, আবার আমি আপনাকে দিয়ে দেবো। আসাদুদ্দিন ওয়েসি খুব সংকটে পড়ে গেছে, সবার সামনে তিনি চোর হয়ে গেছেন। না 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 না, ভাবার কিছু নেই, যখনই ইচ্ছে করবে তখনই আপনি আমায় বলবেন, শেষ হওয়ার আগে বলবেন, আমি আবার এক বাক্স করে পাঠিয়ে দেবো। আর আমার ঘরে যখনই আসবেন তখনই আপনার জন্য প্লেটে করে আমি খাগড়া সাজিয়ে রেখে দেবো। আমাদের খাবার যে আপনি এত ভালোবাসেন জেনে আমার খুব ভালো লাগলো, কিন্তু আমি তো নিরামিষাশী, তাই আপনাদের খাবার আমি খাই না। তো আজকে উনি মিস করে ফেলেছেন। রাহুল গান্ধী এবং অমিত শাহ কিন্তু একই গাড়িতে গেছেন, আলাদা আলাদা যেতে পারতেন, কিন্তু একই গাড়িতে গেছেন। এতে আমাদের কি বোঝা যায় জানেন? এতে আমাদের সংসদীয় রীতিনীতি এবং আমাদের যে সভ্যতা, সংসদীয় সভ্যতা, যে বিরোধী দলের সঙ্গে সরকার পক্ষের যে সংসদের বাইরে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা কিন্তু দেখা যায় না সাধারণত। আর একটি ঘটনার কথা উল্লেখ করি, মাঝে মধ্যে আমাদের নরেন্দ্র মোদী ওই যে ক্যান্টিন আছে, আমাদের সাংসদদের ক্যান্টিন আছে, সেই ক্যান্টিনে মাঝে মাঝে খাবার টেস্ট করতে যান, যে রান্না বান্না ঠিক হচ্ছে কিনা। একদিন গিয়ে দেখেন এম.কে. স্টালিন, দক্ষিণের নেতা, তিনি একা একা বসে নাড়াচাড়া করছেন, খাবার নাড়াচাড়া করছেন, খাচ্ছেন না। মোদিজি সব দিকে লক্ষ্য আছে, মোদিজি গেছেন,
গিয়ে উল্টো দিকে বসেছেন। কি ব্যাপার স্টালিন, আপনি খাওয়া দাওয়া করছেন না, শুধু চামচ নেড়ে যাচ্ছেন, ব্যাপারটাই খুব চিন্তিত মনে হচ্ছে। যে হ্যাঁ মোদিজি, আমি খুব চিন্তায় পড়েছি। এগুলো শোনা গল্প, আনটোল্ড স্টোরি, যেগুলো এই স্টোরিগুলো বিভিন্নভাবে আমাদের কাছে আসে এবং আমরা নিজেরাও কিছু প্রত্যক্ষ করেছি। যখন আমরা সংসদ কভার করেছি তখন আমরাও দেখেছি, কিন্তু এই ঘটনাটা আমার চোখে দেখা না, এটা শোনা। তখন স্টালিন একটা কানের কাছে মুখ নিয়ে গিয়ে বিড়বিড় 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 করে কিছু কিছু বলেন। মোদিজি পুরো শোনেন, শুনে তা মোদিজি কোনো বুদ্ধি বুদ্ধি দেন। স্টালিনের সারা মুখে হাসি। পরে জানা গেল স্টালিন একটা সমস্যায় পড়েছিলেন, দলগত সমস্যায় পড়েছিলেন। তিনি দলের চিফ। সেই সমস্যাটা এমনই সমস্যা যেটা আমি বলতে পারবো না আপনাদের, সেটা তিনি তার দলীয় স্তরে, যেহেতু তিনি চিফ, তিনি তাদের পরামর্শ নিতে চাইছিলেন না। উনি না কুছু মানুষ আর কি। কিন্তু মোদিজি তো মোদিজি, তার বুদ্ধি আলাদা। তাই মোদিজিকে নিঃসংকোচে বলেছেন এবং মোদিজি তাকে বুদ্ধিটি দিয়েছেন, সেই বুদ্ধিতে উনি পার হয়ে গেছেন। এটা হচ্ছে আমাদের সংসদ। এটা গেল একটা গল্প। এবার আসি দেবী শেঠির কথায়। দেবী শেঠি হচ্ছেন, ডক্টর দেবী শেঠি হচ্ছেন বিখ্যাত হার্ট স্পেশালিস্ট এবং ভারতবর্ষের 1 নম্বর হার্ট স্পেশালিস্ট। তিনি আজ পর্যন্ত যত অপারেশন করেছেন 100% সাকসেসফুল, এবং এই যত অপারেশন করে তার মধ্যে 40% হচ্ছে শিশু, নবজাতক থেকে 5-7 বছর অবধি তাদের শিশু, তাদের একদম ছোট্ট হার্ট, একটা এপাশ ওপাশ হয়ে গেলে মৃত্যু অবধারিত। অবলীলা ক্রমে তিনি সেই হার্ট অপারেশন করে তিনি তাদেরকে সুস্থ জীবনে ফিরিয়ে দেন। এরকম অনেক উদাহরণ রয়েছে। আমি তার পরিচয়ের একটু আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এখন কথা হচ্ছে যে শেখ হাসিনা তো সুস্থ, সম্পূর্ণভাবে সুস্থ। তার দেখভালের জন্য আমাদের এখানে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে 2জন রেসিডেন্ট ডক্টর আছেন, 6জন নার্স আছে। তারপর তার তো কাজের লোক টোক তো প্রচুর রয়েছে, মোটামুটি গোটা 30-32 মতো লোক রয়েছে। সব মিলে প্রহরী আলাদা, সেনাটেনা আলাদা। এখন এইটা একটা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে যে হঠাৎ দেবী শেঠিকে ব্যাঙ্গালোর থেকে উড়িয়ে আনা হচ্ছে কেন। আজকেই দেবী শেঠি এসে পৌঁছাবেন বিকেলের দিকে। ওনার কতগুলো অপারেশন আছে, অপারেশনগুলো সেরে উনি স্পেশাল ফ্লাইটে, ওনার নিজস্ব একটা ফ্লাইট রয়েছে, স্পেশাল ফ্লাইটে উনি সোজা দিল্লি নামবেন। ঘটনা যেরকম দাঁড়াচ্ছে আর নেতাদেরই হুড়োহুড়ি করে আসা এবং দেবী শেঠির আশা নিয়ে একটা জিজ্ঞাসা চিহ্ন, সেটা নিয়ে কিন্তু আমার মনে হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার আগে তার স্বাস্থ্য সম্পূর্ণ সুস্থ আছে কিনা সেটা পরীক্ষা করে একেবারে নিশ্চিত হয়ে ভারতবর্ষ তাকে ছাড়বেন, অন্তত নরেন্দ্র মোদী। আমার মনে হয়, এটা আমার মনে হয় যে সেজন্যই বিশেষজ্ঞ হার্ট স্পেশালিস্ট দেবী শেঠিকে ডেকে পাঠানো হয়েছে। তিনি এসে আদ্যপান্ত পরীক্ষা টরীক্ষা করবেন, করে তার মতামতটা জানাবেন। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানালে তো মুশকিল, তাই বলে দেওয়া হয়েছে যে আপনার কাছে একজন চিকিৎসক পাঠানো হবে আপনার শরীর পরীক্ষার জন্য, রুটিন যা হয়
কিন্তু শুনেছি আমি শেখ হাসিনা দেবী শেঠিকে চেনেন, শুনেছি, আমি কনফার্ম না, দেখলেই তো চিনে যাবেন। তখন এই ঝাড়টা খাবে কে জানেন তো? ঝাড়টা খাবে অজিত দোভাল। যত ঝাড় খান অজিত দোভাল ঝাড় খান। তো যাই হোক, আজ একটু ভিন্ন ধরনের খবর আপনাদের পরিবেশন করলাম, যার মধ্যে লুকিয়ে আছে শেখ হাসিনার দেশে ফেরার আসন্ন দিনের ঘোষণা করা মাত্র, যেটা সরকার জানে, আমরা জানি না। অর্থাৎ শেষে বলবো, তার দেশে ফেরার আগে চূড়ান্ত পর্যায়ে তার চিকিৎসা পদ্ধতি একবার খতিয়ে দেখে নিতে চায় কেন্দ্র। কবে ফিরবেন এরা তারাই জানেন, আমরা জানি না, আমিও জানাতে পারবো না। বাংলাদেশের সব পত্রিকা রিপোর্ট করেছে যে বিএনপি তাদের দলীয় রাষ্ট্রপতি মনোনয়ন করার জন্য তারেক রহমানকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে দিয়েছেন। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি তারেক রহমান যেন তার দলের জন্য ভালো হয় এমন একজন রাষ্ট্রপতি নিয়োগ দিতে পারেন। তবে তিনি যাকে রাষ্ট্রপতি নিয়োগ দেন না কেন, তার দল থেকে কিংবা ইউনূসকে, তার রাজনৈতিক সমস্যা কিন্তু আরো ঘনীভূত হবে। কিভাবে, সেটা বলার জন্যই এই বক্তব্যটা রাখছি। শুরুতে একটা কথা বলে রাখি, দেখুন, এই যে কোনো একটা কাজ করার জন্য সবাই মিলে দলীয় প্রধানকে যে সর্বোচ্চ ক্ষমতা মানে সম্পূর্ণ ক্ষমতা দিয়ে দেয়, এটা একটা সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতি। এটা আমরা বিএনপিতে দেখেছি, জাতীয় পার্টিতে দেখেছি, আওয়ামী লীগে দেখেছি। আমার মনে হয় আমাদের আওয়ামী লীগের অন্তত এই জিনিসটা ভবিষ্যতে চেঞ্জ করা দরকার। এখন না, এখন আওয়ামী লীগের আসলে শেখ হাসিনা যা করবেন সেটাই আমরা অ্যাবসলিউটলি আমাদেরকে করতে হবে। কিন্তু ভবিষ্যতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এই পদটা থেকে তার দলের লোকজনকে নিবৃত্ত করতে হবে। আমরা দেখেছি আওয়ামী লীগের যেসব সেশনগুলো হয়, যেটাকে কাউন্সিল বলে, ওটা হওয়ার পরে এক পর্যায়ে এসে সবাই বলে যে যা যা করার সব দায়িত্ব এখন আমরা জননেত্রী শেখ হাসিনার কাছে দিয়ে দিয়েছি। তো সেটাই যদি করেন তাহলে কাউন্সিলটা করার দরকারটা কি? বরঞ্চ দলের বিভিন্ন স্তরের নেতা নির্বাচনটা সম্পূর্ণ দলীয় অভ্যন্তরীণ গণতান্ত্রিক পথে হলে কিন্তু বর্তমানে আওয়ামী লীগের যে একটা সমালোচনা আছে বিভিন্ন নেতাদের বিরুদ্ধে, তাদের সাথে কর্মীদের কোনো যোগাযোগ নাই, এগুলো অনেক কমে যাবে। কারণ কর্মীদের সাথে যোগাযোগ না থাকলে তাহলে কিন্তু নেতা বেশি দিন আর থাকতে পারবে না। তো এইটা এক সময় ফলো করতে হবে। আর বিএনপি জাতীয় পার্টি থেকে আসলে এই ধরনের গণতান্ত্রিক চর্চা আশাও করা যায় না। এটা আশা করা যায় একমাত্র কিন্তু আওয়ামী লীগ থেকে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যে গঠনতন্ত্র, সেখানে কিন্তু আওয়ামী লীগই একমাত্র গণতান্ত্রিক রাজনৈতিক দল, বাকিরা কিন্তু কোনোভাবেই গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়। ফিরে আসি তারেক রহমানের কথায়। তারেক রহমান এবং ইউনূসের মধ্যে চুক্তি হয়েছিল যে ইউনূসকে তিনি রাষ্ট্রপতি বানাবেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। কিন্তু তিনি তো আসলে ইউনূসকে এখন আর রাষ্ট্রপতি বানাতে গেলে ওনাকে অনেক দিক কিন্তু ভেবে দেখতে হচ্ছে। ইউনূস যেইভাবে একজন সম্পূর্ণরূপে বাংলাদেশের মানুষদের চোখে একটা দৈত্য, একটা লোভী, ঘাতক এবং এবং বাটপার, প্রতারক হিসাবে চিহ্নিত হয়েছে, সেই জায়গায় থেকে একজন দলীয় মানে রাজনৈতিক দলের নেতা হিসাবে, বিএনপির মতো রাজনৈতিক দলের নেতা হিসাবে তারেক রহমান ইউনূসকে যদি রাষ্ট্রপতি করতে যান, ওনাকে কিন্তু ভাবতে হচ্ছে, এমন দলের কর্মী সমর্থকদের কথাও কিন্তু ভাবতে হচ্ছে। সেই জায়গাটায় আসলে ইউনূস এসে তার যে 2 বছরের মানে অর্থ করি রাষ্ট্র ধ্বংস করে যে পরিকল্পনা করেছিল যে ইউনূস হবে রাষ্ট্রপতি, তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, ইউনূস সেটা করার জন্য জুলাই সনদ বানিয়েছে। অনেক আপনারা সবাই জানেন যে রাষ্ট্রের কিরকম ক্ষতি ইউনূস করেছে শুধু জুলাই সনদ তৈরি করতে গিয়ে, এবং সেখানে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানো হয়েছে। এই সনদ কার্যকর হলে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমে যাবে, এই স্বপ্নে কিন্তু ইউনূস 2টা বছর কাটিয়েছে। নানান ধরনের ওর অধীনে যা কিছু ছিল, সেই আলী রিয়াজ থেকে শুরু করে বদিউল আলম মজুমদার, সকলকে কিন্তু সে এই কাজে ব্যাপৃত করেছে। এবং এরা কিন্তু এখনো মাঝে মাঝে এসে ইউনূস যে রাষ্ট্রপতি হবে তার পক্ষে কিন্তু এরা সভা সেমিনার করে, বক্তব্য দেয়, পত্রিকায় সব খবর বার হয়। সর্বশেষ আপনারা দেখেছেন সার্জিও গড়ের যখন ঢাকা সফর চলছিল, তখন বদিউল আলম মজুমদাররা সেমিনার করেছে যে ইউনূসকে মানে আকার ইঙ্গিতে করেছে, বাট সুস্পষ্টভাবে এটা ইউনূসকে রাষ্ট্রপতি করার জন্য তারেক রহমানের উপর একটা চাপ সৃষ্টি করেছে। এদের মূল যুক্তিটা হলো যে যেটা 24-এর জঙ্গি উত্থানের আগে সত্য ছিল, এবং তখন যুক্তি ছিল যে ইউনূস আন্তর্জাতিকভাবে পরিচিত, সারা বিশ্বে সে একটা প্রভাব সৃষ্টি করতে পারে, সে রাষ্ট্রপতি হলে তারেক রহমান অনেক ক্ষমতাধর প্রধানমন্ত্রী হতে পারবে। কিন্তু ভেতরের বিষয় তো তারেক রহমান বুঝতে পারছে যেভাবে ইউনূস ক্ষমতা ছাড়তে চায়নি, এবং ইউনূস
যে কোনো সময় তারেক রহমানকে ফেলে দিয়ে জরুরি অবস্থা জারি করে যে কোনো কিছু করে ফেলতে পারে, এই বিশ্বাসহীনতা তো ইউনূস এবং তারেক রহমানের মধ্যে তৈরি হয়েছে। তবে ইউনূস সম্পর্কে আমরা যে এখনো সব খারাপ কথা বলি কিন্তু সত্য, এগুলো আবার দু একজন দেখি এখনো বাংলাদেশে সাপোর্ট করে যাচ্ছে। এর মধ্যে একটা হলো সেই ডাস্টবিন। এই ডাস্টবিন চরিত্রটাকে নিয়ে আসলে আমি একটা ভিডিও করব, কারণ এটা যতটাই ইনসিগনিফিক্যান্ট ততটাই সিগনিফিক্যান্ট। গতকালও একটা টক শোতে দেখলাম সাংবাদিক মাহবুব কামালকে এই ডাস্টবিন কি ভয়ানক ভাবে মানে মিথ্যা দিয়ে তার সেই নিষ্ঠুর যুক্তি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করছে, ইউনূসের পক্ষে সাফাই গাচ্ছে। ইউনূস এবং তার জঙ্গিদের কিন্তু ওই জিনিসটা কিন্তু খুবই দেখার মতো একটা বিষয় যে এগুলা সব কিন্তু অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির মানুষ। মিথ্যা কাহিনী এবং সত্যকে মিথ্যাকে সত্য বানানো, এই ব্যাপারে এরা কিন্তু অত্যন্ত পারঙ্গম। যা হোক, এখন যদি তারেক রহমান ইউনূসকে রাষ্ট্রপতি করেন, সমস্যাটা কি হবে? সমস্যা হবে সারা বাংলাদেশে তারেক রহমান আর মুখ দেখাতে পারবেন না। তাকে তো এমনি অনেকেই মুসলেকা প্রধানমন্ত্রী বলে, আমি বলতে চাই না, তারেক রহমানকে সম্মান করতে চাই। তার মুসলেকার প্রমাণ বের হয়ে যাবে এই ইউনূসকে যদি উনি রাষ্ট্রপতি করেন। এবং ইউনূসকে রাষ্ট্রপতি করলে সিগনিফিকেন্টলি তার সাথে চীন এবং ভারত, রাশিয়া এই ধরনের রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক রক্ষা করা, তৈরি করা অনেক কঠিন হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সহজ হবে কি কঠিন হবে সেটা দেখার বিষয়। কিন্তু সার্জিও গত্ত ইউনূসকে খুব একটা পাত্তা দিল না, বাংলাদেশে এসে আমরা সেটাই দেখলাম, কোনো পাত্তাই দিল না। কিন্তু ইউনূসকে যদি উনি রাষ্ট্রপতি না করেন তাহলে তো উনি একটা রাজনৈতিক শর্ত ভঙ্গ করলেন, সেখানে চুক্তিও নাকি সই করেছেন। আর ইউনূসকে রাষ্ট্রপতি করার জন্য তো তার যে অভ্যন্তরীণ যে কোয়ালিশন আছে, জামাত, এনসিপি, হেফাজত, এরা তো ইউনূসকে রাষ্ট্রপতি না করলে তাদের কিন্তু হৃদয় ভঙ্গ হবে। চিন্তা করেন যে ইউনূস একটা নাস্তিক, হ্যাঁ, নানান ধরনের সুদখোর, এর আবার হেফাজত জামাত এরা আবার রাষ্ট্রপতি হিসাবে চায়। হেফাজত জামাত এদের যে ভণ্ডামি, এগুলো আমরা আসলে আরো কথা বলতে হবে, আজকে আমরা সেখানে যাচ্ছি না। কিন্তু ইউনূসকে যদি রাষ্ট্রপতি না করেন তারেক রহমান, এই যে এদের যে হৃদয় ভেঙে যাবে এই এনসিপি নামক আত্মঘাতী সন্ত্রাসীগুলার, জামাত নামক, হেফাজত নামক চিহ্নিত স্বাধীনতা বিরোধী মৌলবাদী শ্রেণীর, সেইটাও কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে এই লোকগুলা লেগে থাকবে নানান ষড়যন্ত্রের মাধ্যমে। অন্তত এনসিপি কে তো ইউনূস যদি রাষ্ট্রপতি হয় তাকে কিন্তু অনেক ধরনের পৃষ্ঠপোষকতা দেবে, সেটা কিন্তু তারেক রহমানও জানে। এবং এনসিপি, ইউনূস এরা একজন আরেকজনের কিন্তু ব্লাড লাইন, একজন আরেকজনের রক্ত। এখন তারেক রহমান যদি ইউনূসকে রাষ্ট্রপতি না করেন, এরা সবাই খেপে যাবে। হয়তো সরাসরি খেপবে না, কিন্তু এরা যেভাবে খেপবে এটা তারেক রহমানের জন্য এক ধরনের বিপদ। আবার ইউনূসকে রাষ্ট্রপতি করলে তারেক রহমানের নিজের অস্তিত্ব সংকট, এটা মানে দুই দিকেই বিপদ। আবার যদি উনি দলীয় কাউকে রাষ্ট্রপতি করেন, সেটা ওনার জন্য ভালো হলেও কিন্তু ইউনূস তো পেছনে লেগেই থাকবে। ইউনূস তো এটাকে শর্তভঙ্গ হিসাবে দেখবে এবং ইউনূস তার যেসব প্রভাব প্রতিপত্তি আছে এগুলোকে কিন্তু সে ব্যবহার করবে। তাহলে দেখা যাচ্ছে তারেক রহমান কিন্তু একটা দোটানার মধ্যে এখন আছেন, এবং উনি যাকে রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ দিন না কেন তার কিন্তু বিপদ থেকে যাবে। এখন শেষ করি ভিডিওটা, তারেক রহমান কাকে রাষ্ট্রপতি নির্বাচন করতে পারেন বা করতে চাইবেন? তারেক রহমান যদি যেটা তিনি অতীতে করেছেন, তিনি কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দীর্ঘদিন তার দলের মহাসচিব করে রেখেছেন, এই জায়গায় তিনি কোনো পরিবর্তন আনেননি এবং এই সিদ্ধান্তটা তার কিন্তু সঠিক ছিল। ১/১১ পর থেকে বিএনপি রাজনীতির যে ভাঙ্গা গড়া গেছে, তার দলের বড় বড় নেতারা ছেড়ে দিয়েছেন বিএনপি। সাইফুর রহমান, আব্দুল মান্নান ভুঁইয়া, স্পিকার হাফিজউদ্দিন যদিও পরে ফিরে এসেছে, আর দুজন তো মারাই গেল। সেই পরিস্থিতি থেকে খন্দকার দেলোয়ার হোসেন, তারপরে মির্জা ফখরুল, তারা কিন্তু বিএনপির একেবারে শক্ত একটা মেরুদণ্ড হিসেবে দাঁড়িয়ে গেছেন। আর মির্জা ফখরুলের একটা ভদ্রলোক হিসেবে সারা দেশে ভাবমূর্তি, এটা বিএনপির অনেক সহায়তা করেছে। এখন যদি তিনি মির্জা ফখরুলের অবদানকে স্বীকার করে তাকে রাষ্ট্রপতি করেন, এইটা তার জন্য এক ধরনের একটা, মির্জা ফখরুলকে উনি যেমন একটা এক্সিট দিলেন সম্মানজনক, তেমনি তার এখন আরো শক্তিশালী বা সালাউদ্দিন আহমেদ বা তার পছন্দের একজন মহাসচিব নিয়োগ করারও পথটা মসৃণ হবে। তারেক রহমান তো রাষ্ট্র ক্ষমতা চালানোর পর দেখতে পাচ্ছেন যে আসলে চাইলেই যে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। তিনি যদি 2001 থেকে 6 যেভাবে করছিলেন, সেই রকম হলে তো তিনি মাহমুদুর রহমান বা ফরহাদ মজহার এদের কাউকে রাষ্ট্রপতি করতেন, এমনটা এখন আর আমার মনে হচ্ছে না। যাই হোক, তারেক রহমান কাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেবেন এটা তার বিষয়। যেটা হলো যে তিনি যাকেই মনোনয়ন দেন, ইউনূসকে মনোনয়ন দিলে
দলের কাছে, দলের নেতাদের কাছে, অনেক নেতার কাছে এমন, এবং বাংলাদেশের মানুষের কাছে উনি হেয় প্রতিপন্ন হবেন। আর যদি উনি ইউনূসকে নিয়োগ না দেন, ইউনূসের ষড়যন্ত্র কিন্তু তাকে মোকাবেলা করতে হবে। এই রাস্তাটা তারেক রহমান নিজেই তৈরি করে ক্ষমতায় এসেছেন। তিনি যে কোনো শর্তে রাজি হয়ে গেছেন ক্ষমতা নেওয়ার জন্য, বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য। এর আগের ভিডিওতে আমি অনেকগুলোতে বলেছিলাম কিভাবে তিনি আন্তর্জাতিক অঙ্গনে হিমশিম খাচ্ছেন। একইভাবে অভ্যন্তরীণ জায়গায়ও যে তিনি বিভিন্নভাবে টানাপোড়েনের মধ্য দিয়ে যাবেন, সেটা কিন্তু আপনি এক বাক্যে বলে দিতে পারেন। এ লড়াই আমাদের বাঁচার লড়াই। এ লড়াই মুক্তিযুদ্ধের চেতনার লড়াই। এ লড়াই স্বাধীনতার আদর্শের লড়াই। এই লড়াই বাঙালি জাতির আবহমান কালের ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতিকে পুনরুজ্জীবনের আহ্বান এখানে নিহিত। আমরা আরো কঠিন প্রোগ্রামে যাব। দমন নিপীড়ন অনেক হয়েছে, আমরা দমন নিপীড়নে ভয় পাই না। মৃত্যু আমরা যখন মৃত্যুকে জয় করতে, ভয়কে জয় করতে শিখেছি, তখন কোন শক্তি আমাদের দাবাইয়া রাখতে পারবে না। আমাদের নতুন করে হারানোর কিছু নেই। সারা বাংলাদেশে আমাদের নেতা কর্মীদের বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছুই ধ্বংস হয়ে গেছে। মব সন্ত্রাস আমাদের লক্ষ লক্ষ পরিবারকে নিঃস্ব করে দিয়েছে। আজ আমাদের কর্মীরা, তাদের থাকার জায়গা নেই, তাদের খাওয়ার ব্যবস্থা নেই। আজ এখানে তো কাল ওখানে। ঘর হারিয়ে, নিজেদের ঠিকানা হারিয়ে আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ডাকে আমাদের তৃণমূলের কর্মীরা আজ মরণপণ যুদ্ধে লিপ্ত হয়েছে। সবই তো গেছে, ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশে ঢাকা সহ কোথাও আমাদের দলীয় অফিস নেই বললেই চলে। সব ধ্বংস হয়ে গেছে। ভাঙচুর, লুটপাট। আমাদের অসংখ্য কর্মী মব সন্ত্রাসে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। লক্ষ লক্ষ নেতা কর্মী, আমাদের মন্ত্রী এমপি সহ অসংখ্য নেতা কর্মী কারাগারে মানবেতর জীবন যাপন করছে। তাই আমরা আজ শপথ নিয়েছি, বিজয় ছিনিয়ে আনতে হবে। স্ফুলিঙ্গ থেকে প্রতিরোধের দাবানল ছড়িয়ে বিজয় ছিনিয়ে
আনতে হবে এবং এই প্রতিজ্ঞা, এই শপথে আমরা যতক্ষণ না এই অবৈধ দখলদার সরকারকে উৎখাত করে স্বাধীন বাংলাদেশের স্বপ্নযাত্রায় গোটা জাতিকে আবার ফিরিয়ে দিতে পারব, যতদিন না আমাদের নেত্রী বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি শেখ হাসিনাকে সমহিমায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করতে পারব, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। আমরা সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে আমরা লং মার্চ টু যমুনা এই কর্মসূচি নিয়ে আমাদের নেত্রী যখন ডাক দেবেন, আমরা আরো নব নব চেতনায় আমি আমাদের আমি একটু এখানে আমি সরি আমি একটু আপনাকে থামালাম। আমি আরেকটা ব্যাপার যুক্ত করতে চাই। নেতাকর্মীদের যেই দুর্দশার কথা আপনি বললেন, হয়তো বাস্তবতা এর চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর বাস্তবতা সেখানে নেতাকর্মীদের জীবনে। গত লকডাউনে আমরা দেখেছি যে অনেক নেতাকর্মীকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে এবং বিশেষ করে গোপালগঞ্জ, মাদারীপুর এইসব এরিয়াতে দেখলাম যে বিডিআর নামানো হয়েছে এবং গত 2-3 দিন যাবৎ গণগ্রেফতার চলছে। যারা এই যে নতুন করে গ্রেফতার হচ্ছে তাদের ব্যাপারে আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে কিনা, যে তাদেরকে কিভাবে সমর্থন দেবেন বা তারা কিভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে, কিভাবে আপনার থেকে সহযোগিতা পেতে পারে এই ব্যাপারে যারা গ্রেফতার হচ্ছে বা যারা আহত হচ্ছে? আওয়ামী লীগ একটা পরিবার, এই পরিবারের অভিভাবক আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এখনো বেঁচে আছে। প্রতিদিনই তিনি বাংলাদেশের কোনো না কোনো জেলা উপজেলার সাথে বিভিন্ন গ্রুপে যুক্ত হচ্ছেন, কর্মীদের খোঁজখবর নিচ্ছেন। প্রতিদিনই যারা অত্যাচারিত হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, তাদের তালিকা বিভিন্ন নেটওয়ার্কে আমাদের কাছে চলে আসছে, আমাদের নেত্রীর কাছে পৌঁছে গেছে। আমরা এখন যেখানে আছি, যে অবস্থায় আছি, আমাদের যতটুকু সাধ্য তা দিয়ে আমাদের সেই জেলে যে কর্মীরা আছে তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং তাদের আইনি সহায়তা দেওয়ার সর্বাত্মক চেষ্টা আমাদের মধ্যে আছে। আচ্ছা, আমি আমি একটু এখানে আরেকটা প্রশ্ন আপনাকে একটু যুক্ত করতে চাই। নেতাকর্মীদের প্রসঙ্গটা যখন এলো, আমার ধারণা যে বঙ্গবন্ধু কন্যা নেত্রী শেখ হাসিনা বোধহয় তার জীবনের সবচাইতে যে কি বলা যায় যে চমৎকার একটা রাজনীতি সেটা বোধহয় এখন করছে। তৃণমূলের সঙ্গে তার যে প্রতিনিয়ত কথা বলা, প্রতিনিয়ত তাদের খোঁজ খবর নেয়া, যারা আহত হয়েছে তাদের খোঁজ খবর নিচ্ছে, তাদের চিকিৎসার ব্যবস্থা করছে, কিংবা যারা নিহত হয়েছে তার পরিবারদের সঙ্গে তিনি কথা বলছেন, যোগাযোগ করছেন। মানে এটা মানে আমি মানে অনলাইনে কাজ করবার কারণে তৃণমূলের অনেকের সঙ্গে আমার প্রতিনিয়ত কথা বলতে হয় এবং তারা ভীষণভাবে উদ্দীপ্ত এই ব্যাপারটায়। তো জননেত্রী এই কাজটা করছেন, কিন্তু দলের শীর্ষ নেতা যারা রয়েছে, মানে শুধুমাত্র নেত্রীকে বাদ দিয়ে যদি বলি, তাহলে শীর্ষ নেতাদের বেশিরভাগ নেতাদের উপরে তৃণমূলের প্রচন্ড ক্ষোভ রয়েছে, তাদের প্রচুর অভিযোগ রয়েছে, তাদের সঙ্গে কেন্দ্রীয় অনেক নেতার ভীষণ একটা দূরত্ব তৈরি হয়েছে। এই জায়গাটা থেকে দলের সাধারণ সম্পাদক হিসেবে আপনি কি এই যে দূরত্বটা কমাবার জন্য তৃণমূলের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের যে দূরত্ব, সেই জায়গা থেকে আপনারা কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা, বা কর্মীদের
মানে সাধারণ সম্পাদকের জায়গা থেকে আপনার নেত্রীর পরে আপনারই আসলে দায়িত্বটা সবচেয়ে বেশি, সেই জায়গা থেকে আমার প্রশ্ন করা, তৃণমূলের সঙ্গে এই ক্ষোভটা কমাবার জন্য কি করছেন, দূরত্ব কমাবার জন্য কি করছেন? আসলে প্রথম প্রথম সমন্বয়ের অভাবে, যোগাযোগের অভাবে দূরত্বের সৃষ্টি হলো। পরবর্তীকালে আমাদের হাইকমান্ড, আমাদের নেত্রীর নির্দেশে দলের যারা আছে আজকে দেশের বাইরে আছেন এবং প্রতিনিয়ত দলের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ অব্যাহত রেখেছেন। যেখানে যেখানে নেতৃত্বের শূন্যতা আছে অথবা নেতৃত্বের দুর্বলতা আছে, সেগুলো নেত্রীর সঙ্গে আলাপ করে সেই শূন্যস্থান পূরণের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এটা অধিকাংশ ক্ষেত্রেই বিষয়টি সমাধান করার চেষ্টা আমাদের অব্যাহত রয়েছে। এবং দেখুন, একটা ঘটনা, এই যে 5 আগস্ট, এটা ছিল একটা ভায়োলেন্ট ইনসারেকশন। এটা ছিল একটা সহিংস উত্থান। হঠাৎ করে এই আকস্মিক পরিবর্তন, যার মুখোমুখি আমরা হয়েছি, বিনা প্রস্তুতিতে বিভিন্ন জায়গায় ছুটে গেছি। ঠিক সেই সময় নিজেদেরকে একটা সুসংগঠনগত পরিস্থিতির মধ্যে, পরিবেশের মধ্যে একত্রিত করা, এটাও খুব ডিফিকাল্ট টাস্ক ছিল। তবে আমরা আমাদের নেত্রীর নির্দেশনা, আমাদের যাবতীয় খামতি বা আমাদের ডিফিসিয়েন্সি, যে ঘাটতি, সেগুলো পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো দুঃখিত যে এই রিলেটেডই আমি আরেকটা প্রশ্ন একটু আপনার কাছে রাখতে চাই, কারণ আসলে আমার কাছে এত পরিমাণে প্রশ্ন এসেছে, মানে বাংলাদেশে যারা অবস্থান করছে নেতা কর্মীরা আপনাদের, তাদের দিক থেকে। তো সেই জায়গা থেকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে কোন একটা ধরা যাক লকডাউনের মতো কোন একটা কর্মসূচি ঘোষণার ক্ষেত্রে কেন্দ্রীয় নেতাদের হয়তো একজন একটা কথা বলছে, আরেকজন চুপ থাকছে, কিংবা আরেকজন হয়তো একটু অন্যভাবে বলছে, মানে এক ধরনের একটা সমন্বয়হীনতা দেখা যাচ্ছে, কিংবা একেবারে তৃণমূলের অনেকেই এই মুহূর্তে নেত্রী ছাড়া অন্য কারো নির্দেশকে আসলে চূড়ান্ত নির্দেশ হিসেবে গ্রহণ করছে না, বা তার একটা দ্বিধাগ্রস্ত অবস্থায় রয়েছে। সেই জায়গা থেকে আপনারা কি মুখপাত্র নির্ধারণের কোন একটা বিষয় ভাবছেন কিনা, যে কার নির্দেশনার উপরে নির্ভর করবে, কার নির্দেশনাটাকে সরাসরি নেত্রীর নির্দেশনা হিসেবে তৃণমূল গ্রহণ করবে, মানে এই বিষয়টা নিয়ে ভাবছেন কিনা? একটা বিভ্রান্তি রয়েছে এটা নিয়ে। বিভ্রান্তির কোনো কারণ নেই। আসলে যোগাযোগ বা সমন্বয়ের কিছু ঘাটতি থাকতে পারে, কিন্তু আজকাল যেভাবে অনলাইন যোগাযোগের ব্যবস্থা রয়েছে, সেখানে আমাদের পার্টির যে কেন্দ্রীয় কর্মসূচি,
এই কর্মসূচি কিন্তু নেত্রীর অ্যাপ্রুভালে এটা আমাদের কাছে আসছে এবং অ্যাকর্ডিংলি সর্বস্তরের কর্মীদের পৌঁছানো হচ্ছে। আমাদের সহযোগী সংগঠনগুলো তাদের যারা শাখা সংগঠনে আছেন তাদের কাছেও এই নির্দেশ পৌঁছানো হচ্ছে। যেমন ধরুন লকডাউন, শাটডাউন, বাংলাদেশের সাধারণ মানুষও জানে যে লকডাউন, শাটডাউনের কর্মসূচি শেখ হাসিনা ঘোষণা করেছেন। এমন কর্মসূচি যেটা সবাই জানে, এটা আবার নতুন করে কারো ভিন্ন কিছু বলার কোনো সুযোগ তো এখানে নেই। আওয়ামী লীগ ইজ এ পার্টি where Sheikh Hasina's leadership is indispensable. তিনি এ দলের অপরিহার্য ব্যক্তিত্ব এবং নেতৃত্ব, তার নেতৃত্বেই আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। শেখ হাসিনার নেতৃত্বের প্রশ্নে আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই। নেতাদের আকাঙ্ক্ষা থাকতে পারে, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন তো এখন সম্ভব নয়। এখন আমরা একটা উই আর এট ওয়ার, আমরা একটা দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করছি। এখন এখানে আমাদের প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা কোনো ব্যাপার অবশ্যই নেই। আমরা নেত্রীর নির্দেশ অনুযায়ী কাজ করে যাচ্ছি। আকাঙ্ক্ষা থাকতে পারে, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন এখন তো সম্ভব নয়। এখন আজকে আমি নিজের কথাই বলি, আমি এই দলের কাছ থেকে, বিশেষ করে সরকারের মন্ত্রী হিসাবে 18 বছর দায়িত্ব পালন করেছি। আমি এই দলের স্বাধীনতা পরবর্তীকালের তিনবারের সাধারণ সম্পাদক। পার্টি থেকে আমার কি চাওয়ার আছে, কি পাওয়ার আছে? আমার কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, কোনো প্রত্যাশা নেই। এখন আমি যেটা করছি সেখানে কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, কোনো দলীয় বা সরকারি পদের প্রত্যাশা নেই। শুধু দেশকে কিছু দিতে হবে এবং আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যার যে আজকের লড়াই, যে লড়াইয়ে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের সকল শক্তির লড়াই, যে লড়াইয়ে সারা বাংলাদেশ 71 চেতনায় আবার ঐক্যবদ্ধ হয়েছে, সেই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। একেবারে আমি একটু আপনাকে আবার একটু থামাচ্ছি, সেটা হচ্ছে সেই 75 পরবর্তী সময় থেকে মানে যারা কেন্দ্রীয় নেতা ছিলেন অনেককে আমরা বিভিন্নভাবে শেখ হাসিনার সঙ্গে, আমি নেত্রীর কাছ থেকে সরে যেতে দেখেছি বা বিভিন্ন রকম ব্যাপার দেখেছি, অনেক ধরনের রাজনীতি, কিন্তু এই জায়গাটা থেকে আপনাকে কোনোদিন দেখিনি যে নেত্রীর পাশ থেকে সরতে
এই একটা জায়গা যে এই দীর্ঘকাল আপনাকেই বোধহয় আমরা একমাত্র বলা যেতে পারে যাকে পেয়েছি এত দীর্ঘকাল তার পাশে মানে ভ্যানগার্ড হয়ে থাকার মতো একজন সহযোদ্ধা হিসেবে। আমার একটা প্রশ্ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আপনার কাছে, সেটা হচ্ছে সাংগঠনিক সম্পাদকদের তো দায়িত্ব থাকে একটা জেলা বিভাগ ভিত্তিক, তাদেরকে সমন্বয়ের এক একটা দায়িত্ব থাকে। আমরা জানি যে সেই 5ই অগস্টের যে কালো অধ্যায়, তারপরে সাংগঠনিক সম্পাদকদের অনেকেই দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে, অনেকে জেলে গিয়েছে। তো এই পর্যায়ে সাংগঠনিক সম্পাদক না থাকার কারণে জেলা এবং বিভাগগুলোর সঙ্গে সমন্বয়ের যে একটা সংকট, এটা এতদিন মানে 16 মাস চলে গেছে। এখন আপনাদের কি একটা নতুন গ্যাপ, কোনো দায়িত্ব দেওয়া হয়েছে কিনা বা? আপনাদের একটা গ্যাপ আছে। জি প্লিজ। অলরেডি আমাদের 8 বিভাগে যে 8 জন সাংগঠনিক সম্পাদক, 7 জনই আমাদের কর্মকাণ্ডে সরাসরি জড়িত এবং তারা তাদের বিভাগে যথাযথভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। শুধুমাত্র একটা বিভাগ, সেটা হচ্ছে সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক, তিনি আজ কারাগারে। সাংগঠনিক সম্পাদকদের একজনই শুধু কারাগারে, এবং সেখানে তাকে রিপ্লেস করার জন্য দায়িত্বপ্রাপ্ত নেতা আছেন যারা যোগাযোগ করে যাচ্ছেন। কাজে এখানে কোনো গ্যাপ নেই, এবং যারা যেখানে দায়িত্বে আছেন তারা তাদের ঘাম, শ্রম, মেধা দিয়ে অবিরাম চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশের এত ক্রাইসিস, ইউনূস এবং জামাত এই পাকিস্তানপন্থী গ্যাং এত অপকর্ম করছে, যেগুলো নিয়ে কথা বলতে গেলেও আসলে এরকম মানে 200-400 লাইভ করেও সেই কথা শেষ করা যাবে না। তার মধ্য থেকে আমাকে সাংগঠনিক ব্যাপারে কথা বলতে হচ্ছে। আমি একটা আমি বলবো যে সেন্সিটিভ প্রশ্নই, কিন্তু আমি একটু করতে হচ্ছে, কারণ অলরেডি আমার কাছে বোধহয় এটা নিয়ে 15 থেকে 20 জন একই কমেন্ট করেছে একই ধরনের। সেটা হচ্ছে আমরা এই যে জুলাইতে যেই মেটিকুলাস প্ল্যান, সেই জায়গা থেকে দেখলাম যে অনেকেই শেখ হাসিনাকে ছেড়ে চলে গেলেন, এবং তার মধ্যে সবচেয়ে তৃণমূলের কর্মীরা সবচেয়ে ব্যথিত হয়েছে যেই জায়গাটায়, তারা শেখ পরিবারের নামে যাদেরকে চিনতেন তেমনও 2-1 জনের তথ্য সবাই দেখেছে যে তারা নেত্রীকে ছেড়ে চলে গিয়েছে। তো এই যে শেখ পরিবারের নাম ব্যবহার করে কিংবা আত্মীয় কিংবা দূরবর্তী আত্মীয় বিভিন্ন ভাবে যারা সুবিধা নিয়েছে 16 বছর, কিন্তু বিপদের সময় একেবারে অনিরাপদ অবস্থায় নেত্রীকে ফেলে রেখে চলে গেছে, তাদের ব্যাপারে আগামীতে দল কি নতুন করে ভাববে, নাকি তারা পুনরায় যদি দল ক্ষমতায় আসে তারা ঠিক তাদের অবস্থানই থাকতে পারবে? মানে তৃণমূলের এটা খুব গুরুত্বপূর্ণ একটা চিন্তার ব্যাপার। সময় আসলে কর্মকাণ্ড বিশ্লেষণ করে নিশ্চয়ই আমাদের নেত্রী সময়োচিত যথাযথ পদক্ষেপ নেবেন। আমার তো মনে হয় না ওনার নিকট আত্মীয়ের মধ্যে কেউ তাকে ছেড়ে চলে গেছেন। বিভিন্ন দায়িত্ব থেকেও দায়িত্ব পালনে অপারগ। সবাই সব কাজ পারে না, এক একজনকে এক একভাবে দায়িত্ব পালন করতে হবে। একটা দলের সবাই সক্রিয়ভাবে কর্মকাণ্ডে জড়ান না, কেউ কেউ পরোক্ষভাবেও জড়িত থাকেন। এটা দলের বিচার বিশ্লেষণের ব্যাপার। শুধু আত্মীয় কেন, আওয়ামী লীগের অভ্যন্তরেও আমরা যারা আছি আমাদেরও ভুল আছে, ব্যর্থতা আছে, এগুলো বিচার বিশ্লেষণ করতে হবে যখন সময় আসবে। এখন সে সময় আসেনি। সময় আসলে আমাদেরকেও নতুন করে পথ চলার জন্য আমাদের অতীতের ভুল থেকে
শিক্ষা নিয়ে ভবিষ্যতের নির্ভুল অগ্রযাত্রার সূচনা করতে হবে। আমি বিভিন্ন তৃণমূলের বৈঠকে তাদের বলেছি, যারা বলেছেন তাদের নেতা খুঁজে পাচ্ছেন না, সেই অবস্থায় আমরা তাদেরকে খুঁজে দায়িত্বে দেয়ার বিষয়টি সক্রিয়ভাবে চেষ্টা করছি। বিএনপির ভণ্ডামিটা দেখুন। চিন্ময় কৃষ্ণ দাস সম্প্রতি আবার দুটো জামিন পেয়েছেন, দুটো মামলায়, কিন্তু তার মুক্তি হচ্ছে না। চিন্ময় কৃষ্ণ দাসের এখনো আরো 4টি মামলার হিসাব নিকাশ বাকি রয়েছে। কেন আমি বললাম বিএনপির এই ভণ্ডামি? কারণ হচ্ছে এই চিন্ময় কৃষ্ণ দাস, তিনি আজকে প্রায় 2 বছরের কাছাকাছি 2024 সালের নভেম্বরে গ্রেফতার হয়েছিলেন, এখন পর্যন্ত কারাগারে আছেন। বিএনপি মুখে সমন্বয়ের কথা বলে, বিএনপি মুখে আপনি দেখবেন বলবে যে সকলকে মিলিয়ে চলতে হবে, সবার আগে বাংলাদেশ, কিন্তু শুধুমাত্র বাংলাদেশে ডক্টর ইউনূস এবং তার হিটলার সরকারের এথনিক ক্লিনজিং এর বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে চিন্ময় কৃষ্ণ দাসকে আজকে প্রায় 2 বছরের মতো কারাগারে রাখা হয়েছে। এবং এই মামলাটার সূত্রপাত কোথা থেকে হয়েছিল? এই মামলাটা প্রথমে চিন্ময়ের বিরুদ্ধে যিনি করেছিল সে হচ্ছে একটা বিএনপি নেতা ফিরোজ খান, চট্টগ্রামে সে এই মামলাটা করেছিল। উৎপট এবং অদ্ভুত একটা মামলা। মামলাটা হচ্ছে চিন্ময় যেখানে বক্তৃতা দিচ্ছিলেন, বিরাট হিন্দু জাগরণী সমাবেশ হচ্ছিল, সনাতনীদের সমাবেশ, সেই সমাবেশে কোথাও বাংলাদেশের পতাকার উপরে নাকি একটা সনাতনী পতাকা বা কিছু একটা উড়িয়ে দেওয়া হয়েছিল এবং এটার জন্য চিন্ময় দাস দায়ী। গুড। মামলাটা করলো কে? বিএনপি নেতা ফিরোজ খান। কাদের ইঙ্গিতে করলো? আমরা সকলেই জানি যে ডক্টর ইউনূস তখন যেভাবে বাংলাদেশে এথনিক ক্লিনজিং চালাচ্ছিল, সংখ্যালঘুদের উপরে যেভাবে ঘরে ঘরে নির্যাতন হচ্ছিল, বাংলাদেশের সাংস্কৃতিক জগতের উপরে যেভাবে ঘরে ঘরে নির্যাতন হচ্ছিল, বাউলদেরকে ধরে চুল দাড়ি কেটে ফেলা হচ্ছিল, হিন্দুদেরকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা হচ্ছিল, ধর্মীয় অবমাননার নাম করে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছিল, আমরা কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা হচ্ছিল, বাউলদের উপরে হামলা হচ্ছিল, তখন যখন সারা বাংলাদেশ মুখে আঙ্গুল ঢুকিয়ে বসেছিল, তখন এই চিন্ময় দাস সনাতনীদের পক্ষে, হিন্দুদের পক্ষে কথা বলছিলেন। তার সেই সাহস, তার সেই স্পর্ধা ডক্টর ইউনূস এবং তার নৃশংস পাষণ্ড হিটলারি সরকার নিতে পারে নাই, সুতরাং তাকে গ্রেফতার করা হয়েছে। মেনে নিয়েছি তখন একটা কালো যুগ ছিল, অন্ধকার যুগ ছিল, এবং সেই যুগে যারাই প্রতিরোধ করতে গিয়েছেন তারা হয় প্রাণহানি হয়েছে অথবা জেলার অন্ধকার প্রকোষ্ঠে তাদেরকে রেখে দিয়েছে ডক্টর ইউনূস। কিন্তু আজকে 2 বছর পরেও, প্রায় 2 বছর পরেও চিন্ময়ের কোনো মুক্তি হচ্ছে না। আমরা দেখলাম তার বিরুদ্ধে মোট 6টি মামলা, 6টির মধ্যে সম্প্রতি আমি এই খবরটি কেন আপনাদের সামনে দিলাম, গতকালকে দেখলাম যে তার 2টো মামলার জামিন হয়েছে, সেটা হাইকোর্ট রিট করেছিলেন এবং সেখানের মধ্যে তাকে 2টি মামলা দিয়েছে। কিন্তু রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন আপিল বিভাগে স্থগিত আছে এবং হত্যা মামলা সহ আরো কার্যকর জামিন না থাকে তিনি মুক্তি পাচ্ছে না। তো মূল ঘটনাটা কি হয়েছিল? 2024 সালের 25 অক্টোবর লালদিঘি মাঠে সনাতনী জাগরণ মঞ্চের একটা বড় সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল এবং সেই সমাবেশের কোথাও নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভের উপরে থাকা বাংলাদেশ জাতীয় পতাকার উপরে একটা গেরুয়া ধর্মীয় পতাকা উত্তোলন হয়েছিল এবং এইটার জন্য দায়ী করা হয়েছিল চিন্ময় দাসকে, যেহেতু তিনি হিন্দু জাগরণী ওই মঞ্চের নেতা হিসাবে বক্তৃতা দিচ্ছিলেন। বাংলাদেশের পতাকার উপরে এইরকম আরেকটা পতাকা দিয়ে দেওয়া, নিঃসন্দেহ এটা যে বা যারাই করে থাকুক না কেন এটা আপত্তিকর, আইনের ব্যত্যয় ঘটে থাকলে এটা বেআইনি, কিন্তু এটা এমন কোনো কাজ না যেটার জন্য আপনি একটা লোককে 2 বছরে জেলে রাখতে পারেন। প্রায় 2 বছর ধরে তাকে হামলা পর্যুদস্ত করে দিয়েছেন। তাকে যখন গ্রেফতার করা হয়েছিল স্বাভাবিকভাবে আশা করা হয়েছিল যে এটা এমন কোনো মহান অপরাধ না যে অপরাধের জন্য তার জামিন হবে না, কিন্তু তার জামিন হয় নাই। তার জামিন ডক্টর ইউনূস এবং তার নৃশংস সরকার দেয় নাই। ওকে, এটার জন্য সেখানে যারা ছিলেন বিক্ষোভ হয়েছিল, বিক্ষুব্ধ হয়েছিলেন, সংঘর্ষ ক্ষোভের কারণে সেখানের মধ্যে কিন্তু আমরা দেখেছি একজন তরুণ আইনজীবী মারা গিয়েছিলেন। খুবই দুর্ভাগ্যজনক, দুঃখজনক ঘটনা। কিন্তু সেই হত্যা মামলায় যখন হয় তখন চিন্ময় কিন্তু অলরেডি পুলিশ কাস্টডিতে, তিনি কিন্তু গ্রেফতার।
সুতরাং নিঃসন্দেহে চিন্ময় দাস বেরিয়ে গিয়ে সেই খুনটা করেন নাই। যারাই করেছিলেন প্রশাসনের উচিত ছিল তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। কোনোভাবেই রাজনৈতিক সহিংসতায় কারো প্রাণহানি কোনোভাবে সমর্থনযোগ্য না। কিন্তু আমরা দেখলাম চিন্ময় দাসকে সেই হত্যা মামলার মূল কাহিনী করা হলো এবং সেখানে সে না একের পর এক 6টি মামলায় তাকে এই মুহূর্তে আটকে রাখা হয়েছে। আইনজীবী সাইফুল হত্যা মামলা শুধুমাত্র একটা মামলা, তার বাইরে তার বিরুদ্ধে যে বিভিন্ন মামলা রয়েছে সেইগুলো হচ্ছে রাষ্ট্রদ্রোহ মামলা, কারণ ওই যে পতাকা উড়িয়ে ফেলেছেন। সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলা, ঠিক আছে, সেটা একটা জিনিস। আদালত এলাকায় ওই দিন যতগুলো সংঘর্ষ হয়েছিল সেটা নিয়ে এডিশনাল 4টা মামলা করা হয়েছে এবং সেই মামলাগুলোয় তাকে গ্রেফতার দেখিয়ে এখন পর্যন্ত, যেহেতু উনি কিন্তু আগেই গ্রেফতার ছিলেন, যে বাকি 4টা মামলা সংঘর্ষ, পুলিশের কাজে বাধা দেওয়া এবং ইত্যাদি ইত্যাদি ইত্যাদিতে উনি মূল দায়ভার নিতে পারেন না, কারণ তিনি তখন পুলিশ কাস্টডিতে ছিলেন। তিনি সেই সংঘর্ষে জড়ান নাই, কিছুই করেন নাই, কিন্তু তাকে আটকে রাখা হয়েছে। এবং বিএনপি তখন এই যে তাদের ফিরোজ খান যে লোকটা মামলা করেছিল প্রথমে চিন্ময়ের বিরুদ্ধে, তাকে কিন্তু বহিষ্কার করেছে। তাদের ভণ্ডামিটা দেখুন, তখন বহিষ্কার করেছে কেন? দলীয় অনুমতি ছাড়া এই মামলা কেন করা হলো বলে ফিরোজ খানকে বহিষ্কার করে দিল। তখন বিএনপি সকালে বিকালে রাতে লোকজনরে বহিষ্কার করে দিয়ে তারা যে একটা স্বচ্ছ সুন্দর শুভ্র রাজনৈতিক দল, সেই প্রচেষ্টাটা তারা রাখতো। তখন হিন্দুদের ভোটের প্রয়োজন ছিল, তখন হিন্দুদের ভোটের যেহেতু প্রয়োজন ছিল, চিন্ময়ের বিরুদ্ধে কিছুই করা যাবে না, কিন্তু ওই ফিরোজ খান বা অন্যান্য যারা, তারা ডক্টর ইউনুসের ল্যাংবোট ট্যাংবোট হাবিজাবি হবে, তারাই মামলাটা করেছে। তাহলে কি দেখা যাচ্ছে, বিএনপি ওই মামলায় প্রথমে সমর্থন করে নাই, খুবই ভালো, হাততালি। সিলমারো ভাই সিলমারো, ধানের শীষে সিলমারো, ধানের শীষে সিলমারা হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে। এখন পর্যন্ত চিন্ময়ের জামিন হচ্ছে না। আমরা বলছি না যে তার বিচার হবে না, তার বিচার হোক, প্রচলিত আইনে দেখা যাক তিনি কতটুকু দায়ী কতটুকু দায়ী নন, সেটার জন্য বিচার হোক, কিন্তু একটা লোকের জামিন হচ্ছে না। এই জামিনটা না হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হয়, সেটা আমরা যতই ধামাচাপা দেই না কেন, আমরা যতই বলি না কেন যে ওরা বিপদে পড়লেই হিন্দু কার্ড খেলে, বিপদে পড়লেই সংখ্যালঘু কার্ড বলে খেলে, কিন্তু এটা মানতে হবে যে উগ্র ডানপন্থীদের যে উত্থান বাংলাদেশে ঘটেছে, নিয়ন্ত্রণহীন বলগাহীন যে উত্থান এদের ঘটেছে এবং যে আস্পর্ধা এদের হয়েছে ইউনুসের আন্ডারে থেকে, সেটার ধারাবাহিকতায় এখন যাতে কেউ প্রতিবাদ করতে না পারে, ভবিষ্যতে যাতে সংখ্যালঘুরা কথা বলতে না পারে, তাদের নাগরিক অধিকার যাতে সুরক্ষার ব্যাপারে তারা মুখ খুলতে না পারে, এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে চিন্ময়কে জেলে আটকে রাখা হয়েছে। তারেক রহমান ভারতে যাচ্ছেন, সেপ্টেম্বর মাসে যাবেন কিনা জানি না, নিমন্ত্রণ পেয়েছেন, আমি ধরে নিচ্ছি তিনি যাবেন, দেখা যাক তিনি যাবেন বা না যাবেন। কিন্তু ভারতে চিন্ময়ের ব্যাপারে, গ্রেফতারের ব্যাপারে উদ্বেগ জানিয়েছিল, কারণ আপনারা জানেন যে ভারতে আবার একটা হিন্দু সরকার আছে, সারা দুনিয়ার সকল হিন্দুদের অভিভাবক, তো স্বঘোষিত অভিভাবক তারা সেটা জানিয়েছিল। কিন্তু এই উদ্বেগ জানানোটা অস্বাভাবিক নয়, এবং সারা বাংলাদেশের বাইরেও বিভিন্ন মানবাধিকার সংস্থা আন্তর্জাতিকভাবে এই জিনিসগুলো নিয়ে কথা বলতে হবে। কোনো লোক শুধুমাত্র তার নিজের সম্প্রদায়ের পক্ষে কথা বলার জন্য, তার নিজের সম্প্রদায়কে সুরক্ষা দেওয়ার জন্য, নিরাপত্তার জন্য যদি কণ্ঠ ছাড়ে, তাকে বছরের পর বছর জেলে আটকে রাখার যে রাষ্ট্র, সেই রাষ্ট্র আমরা চাই না। আমি দেখেছি এখন খুব আবেগে উত্থলিত হয়ে আমরা বলি, ক্রন্দন করে আমরা বলি যে গত 15 বছর 16 বছর 17 বছর যাই হোক, কি পরিমাণ নির্যাতন হয়েছে, কি পরিমাণ ইত্যাদি হয়েছে, আমরা সেই বাংলাদেশ ফেরত চাই না, সেই ফেসিবাদের বাংলাদেশ চাই না, সেই ফাঁসিবাদের বাংলাদেশ চাই না বলার পরেও আমরা এখনকার সরকারের যে নীরব ফেসিবাদ দেখতে পাচ্ছি, যে নীরব নির্যাতন দেখতে পাচ্ছি, এটাও কিন্তু আমরা দেখতে চাই না। চিন্ময় দাসের মুক্তি চাই, এবং এরকম আরো যারা বিভিন্ন কারণে ডক্টর ইউনুসের রোশনলে পড়ে অহেতুকভাবে কারাগারে আছেন, তাদের জামিন হোক, প্রচলিত আইনে তাদের বিচার চলতে থাকুক, কিন্তু তাদের জামিন হোক। চিন্ময় দাসের আরো 2টো মামলা এই আগস্ট মাসের মাঝামাঝি সময়ে আদালতে উঠবে। আমি আশা করব নিজেদের মুখ বাঁচানোর জন্য বিএনপি যেভাবে তাদের ফিরোজ খানকে বহিষ্কার করেছিল, সেটাকে বাস্তবায়নের জন্য তারা ভণ্ডামি বাদ দিবে, এবং চিন্ময়ের জামিনের বিরোধিতা সরকারি আইনজীবীরা করবেন না। আমরা চাই এই দেশে বাংলার হিন্দু, বাংলার মুসলমান, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান সকলে মিলে সম অধিকারের ভিত্তিতে একটা রাষ্ট্র তৈরি করতে, এবং সেই রাষ্ট্র গঠনে কোনো মানুষের ধর্ম, আঞ্চলিকতা, লিঙ্গ,
বা অন্য কোনো পরিচয় যাতে বাধা হয়ে না দাঁড়ায় সেটা দেখার দায়িত্ব কিন্তু সরকারের। আর সেটা যদি তারা না দেখে থাকেন তাহলে যতই সবার আগে বাংলাদেশ, সকলে মিলে বাংলাদেশ ইত্যাদি স্লোগান দিন না কেন, সেটা দিন শেষে ভণ্ডামি ছাড়া আর কিছুই হবে না।